নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা মাতৃত্বতে রয়েছি প্রচার বিমুখ একজন চিকিৎসকের চেম্বারে। হয়তো নামটা মাতৃত্বর সঙ্গে জড়িত বলে জেনেই গেছেন। ইসলামপুরের স্বনামধন্য এবং অবশ্যই প্রথিতযশা একজন চিকিৎসক, গাইনোকোলজিস্ট, MBBS MS গাইনোকোলজি, ডক্টর দেবরূপ মণ্ডল। কখনও প্রচারের আলোতে তিনি আসতেই চান না, কিন্তু এবার আমরা তাকে বাধ্য করেছি যে তার রোগী হোক না হোক, তার নার্সিংহোম চলুক না চলুক, তাতে নিউজ টুডে ইন্ডিয়ার কিছু যায় আসে না। কিন্তু মানুষের যে উপকারটা তিনি নীরবে নিভৃতে করে যাচ্ছেন, যার ফলে গ্রাম্য জনতা, সাধারণ মানুষ, মফস্বলের মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের এমন কিছু রোগ যে রোগের কারণে তারা মরণাপন্ন পর্যন্ত হয়ে যেতে পারে, মারণ ব্যাধি, তারা রোগে আক্রান্ত হয়ে তারা শরীরে পুষতে পুষতে একদিন নিঃশেষ হয়ে যাবে, এমন রোগীকেও তিনি বাঁচাচ্ছেন। আমরা জেনেছি সূত্র মারফত যে এর আগে এক মহিলার জরায়ু থেকে তিনি প্রায় 10.5 কিলো বা 12 কিলো ওজনের যে টিউমার, সেটাকে অপারেট করেছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, খুব সাম্প্রতিককালে দিন 5-7 আগেই এই নার্সিংহোমে তিনি আরেকটি টিউমারের অপারেশন করেছেন, যেটি নিঃসন্দেহে জরায়ুর মধ্যেই ছিল, যার কারণে সেই মহিলা সন্তান সম্ভব কোনোদিনও হতে পারেননি। আসমা খাতুন তার নাম। সেই টিউমারের দৈর্ঘ্যটাই ছিল 17 সেন্টিমিটার। আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা আগেই বলেছি তার রোগী হোক না হোক, তার নার্সিংহোম চলুক না চলুক সেটা নয়, কিন্তু এই প্রতিবেদনটার মাধ্যমে নিঃসন্দেহে সেই সমস্ত সন্তান সম্ভবা বা সন্তানকাঙ্ক্ষী মহিলারা যারা নিজের শরীরের মধ্যে মারণ রোগ পুষে পুষে অকালে নিঃশেষ হয়ে যান, তারা সচেতন হবেন, তারা বাঁচবেন এবং আমাদের সমাজ অবশ্যই নারীপূর্ণ হবে। আমরা কথা বলবো এক্সক্লুসিভলি ডাক্তার দেবরূপ মণ্ডলের সঙ্গে। দেবরূপদা, প্রথমত অনেক বড় একটা অভিবাদন। আমরা আগেই বলেছি, যারা কাজ করে নীরবে নিভৃতে তারা কাজ করে যায়। আপনি কখনো প্রচার চাননি, আমরা অনেকবার আপনাকে অনুরোধও করেছি। এটা আপনার তৃতীয় সাকসেস বলা চলে এই ধরনের মারণ রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য অপারেশন টিউমারে। কতটা ওজন ছিল টিউমারটা, কি করে বুঝলেন? 2 কিলো 630 গ্রাম, প্রায় 3.5 কিলো। 3 কিলোর কাছাকাছি ছিল। সেই মহিলা বলছেন তার বিবাহিত জীবন প্রায় 20 বছর। হ্যাঁ, ওনার অনেকদিন, উনি যে আপনাকে কমপ্লেন করেছিল আমাকে যে অনেকদিন ধরে, বিগত প্রায় 6-7 বছর ধরে পেটে ব্যথা, হেভিনেসের লোয়ার অ্যাবডোমেন ছিল। আচ্ছা। তো আমাকে জাস্ট 1 মাস আগে দেখিয়েছিলাম, আবার USG করাতে দেখলাম একটা বড় টিউমার আছে। তো এত বড় সাইজের টিউমার USGতে পুরো আপনার ক্লিয়ার পিকচার আসে না। তারপর সিটি স্ক্যান করালাম, সিটি স্ক্যানে বোঝা গেল কী টাইপের টিউমার, কোথা থেকে উৎপন্ন হয়েছে। সেই হিসেবে তখন আমরা একটা ওটি আমরা প্ল্যান করলাম। পেশেন্ট এখন বেটার আছেন, উনি তো আজকে ডিসচার্জ হয়ে বাড়ি গেলেন। বললাম এই যে প্রায় 17 সেন্টিমিটার লম্বা, মানে আমি দৈর্ঘ্যটার কথা বলছি। ওনার অ্যাকচুয়ালি 3টে টিউমার ছিল জ্বরের ভেতরে। যেটা সবচেয়ে বড় ছিল ওটা 17 সেন্টিমিটার ছিল, আরও 2টো টিউমার ছিল, সেটা আপনার হচ্ছে একটা 6 সেন্টিমিটার আর একটা 7 সেন্টিমিটার। টোটাল 3টে টিউমার ওনার জরায়ুতে ছিল। ফলে হচ্ছে আর যেটা টোটাল টিউমারের ওয়েট হচ্ছে আপনার 2.63 সবগুলো মিলিয়ে 3টে। তাহলে তো তার মানে জরায়ুটাকে বাদ দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, কারণ এত বড় টিউমার নিয়ে ওনাকে তো রাখা সম্ভব নয়। ওনার বয়সও অনেকটা হয়ে গেছিলো, 45-এর কাছাকাছি হয়ে গেছিলো। যেহেতু ওনার ফার্টিলিটি মানে আর আসা সম্ভব নয়, কারণ এত বড় টিউমার। যদি আগে উনি আমার কাছে আসতেন তাহলে জরায়ু বাঁচিয়ে আমি টিউমারটা বার করে নিতে পারতাম, কিন্তু ওনার বয়সের সাপেক্ষে আর হচ্ছে টিউমারের সাইজ দেখে তখন পুরো জরায়ুটা কেটে বাদ দেওয়াটাই সিদ্ধান্ত করা হলো। এরকমভাবে আমরা দেখি ওনার যে কমপ্লিকেশনস, যেটা আপনারা বলেন হিস্ট্রি অফ দিয়ে দেখেন, যে তার কিছু হচ্ছে এমন সমস্যা ছিল যে তার হোয়াইট ডিসচার্জের সঙ্গে ব্লাড ডিসচার্জ হতো, এবং এই কারণেই হচ্ছে উনি ভাবছিলেন এটা একটা নর্মাল বিষয়, এবং তার পেটে হালকা ব্যথা এবং জ্বর, এই সাধারণ সিমটম নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপরে তাকে ডায়াগনোজ করে নিয়ে আপনারা অপারেট করলেন। এরকম তো ডাক্তারবাবু হাজারো মহিলা আছেন যাদের এই ধরনের কমপ্লিকেশনসগুলো থাকে, এবং তারা হয়তো লোক লজ্জায় অথবা পুরুষ ডাক্তারকে দেখাতে হবে বলেই না, এবং নীরবে নিভৃতে তারা শেষ হয়ে যায়। কি বলবেন তাদের জন্য? দেখুন, শরীরে যে কোনো সমস্যা পুষে রেখে লাভ নেই, যত পুষবেন তত বাড়বে। ঠিক আছে, এই পেশেন্টের ক্ষেত্রে ইনি যদি আছে 5 থেকে 7 বছরে যে কোনো গাইনোকোলজিস্টের কাছে যেতেন, ঠিক আছে, যদি ট্রিটমেন্ট সিক করতেন, হয়তো উনি আজকে যেমন পুরো জরায়ুটা বাদ গেল, সেটাও হতো না, বাঁচানো যেত। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কদিন আগে বাংলাদেশ থেকে সেম কমপ্লেন নিয়ে একটা পেশেন্ট এসেছিল। উনি গতকাল আবার বাংলাদেশে ফিরে গেলেন। ঠিক আছে, ওনারও সেম প্রবলেম ছিল। ওনার হচ্ছে পরপর 2টো প্রেগনেন্সি লস হয়েছিল। ওনার হচ্ছে একটাই সিঙ্গেল টিউমার ছিল, সেটা 8 বাই 8 সেন্টিমিটারের ছিল।
তো বাংলাদেশে বলেছিল যে হচ্ছে জরায়ুকে বাদ দিতে হবে, তো উনি এখানে এসেছিলেন, ওনার কারণ পরিচিত উনি কেউ ছিল ইসলামপুরে, এসে কন্ট্যাক্ট করলেন। তারপর এখানে আমি একটা টিভিএস বলে একটা ইউএসজি হয় ট্রান্সলেশনাল সোনোগ্রাফি, ওটা করিয়ে দেখলাম যে হচ্ছে পজিশনটা কোথায়, দিয়ে তারপর ওনাকে যেমন হচ্ছে আমি শুধু হচ্ছে ওর মায়োমেক্টমি বলে ওই জরায়ুটা বাঁচিয়ে রেখে টিউমারটাকে বার করে জরায়ু সেলাই করে, মানে ভবিষ্যতে তার মা হওয়ার সম্ভাবনা আছে যদি ফার্টিলিটি বেড়ে। হ্যাঁ হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি ওইটার জন্যই এসেছিলেন। ওনার একটা সন্তান আছে, আরেকটা সন্তান ওনার নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু টিকছে না। সাধারণত এটাও দেখা যায় যে যাদের এই ধরনের যে টিউমার থাকে ইউটেরাসের মধ্যে বা অনেক সময় ইউটেরাসের বাইরেও থাকে, ওভারিতে থাকতে পারে, তো তার জন্য তারা কখনো সন্তানের মুখ দেখতে পারেন না, অর্থাৎ একটা কমপ্লিট বা কম্পোজিট ইনফার্টিলিটি দিকে এগিয়ে যায়। তাদের উদ্দেশ্যে কি সাজেশন দেবেন আপনি? স্ক্রিনিং তো একান্তই দরকার। স্ক্রিনিং একদমই দরকার। এখন দেখুন ইউএসজি হচ্ছে খুব এখন ইসলামপুরের মতো জায়গায় আগের থেকে 10 বছর আগের থেকে এখন ইউএসজি খুব ভালো হয়, অনেক জায়গায় ভালো ভালো মেশিনও এসছে, ডাক্তারবাবুরা অনেক স্কিল্ড হয়েছে, ঠিক আছে। আর খুব মানে সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান এগুলো যেমন এক্সপেন্সিভ, তার তুলনায় ইউএসজি অনেকটাই ইনএক্সপেন্সিভ বলতে পারেন, ঠিক আছে। যে কোনো গাইনোকোলজিস্টকে দেখিয়ে নিয়ে একটা ইউএসজি করে নিলে অনেক কিছু পিকচার ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আর মানে ডিজিজ সব পুষে রেখে আপনার কোনো লাভ হবে না, আরও বাড়বে। আপনার নার্সিংহোম বা আপনার এবং বহুদিন নার্সিংহোমের নাম মাতৃত্ব, দেখা যাচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে ভারতীয় জনসংখ্যার প্রায় 20 থেকে 22% নবপ্রজন্ম, নবদম্পতি তারা ইনফার্টিলিটিতে ভুগছেন। এটা একদম গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স বলছি আমরা। তো তাদেরও কিন্তু মানে একটা ইচ্ছা থাকে যে তারা মা বাবা হবেন, তাদের জন্য কী সাজেশন থাকবে আপনার? সবসময় ভালো গাইনোকোলজিস্ট কাউন্সেলিং করবেন, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্টে দেখা করবেন, যা টেস্ট যেগুলো দেবেন সেগুলো করবেন। ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেক সময় থাকে যে মেল পার্টনারের প্রবলেম থাকে, অনেক সময় ফিমেলেরও প্রবলেম থাকে। আবার একটা হয় যেটা 40% কেসে দেখা যায় যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মানে ওনার ব্লাড প্যারামিটার, হরমোন প্যারামিটার সব নর্মাল আছে, আলট্রাসোনোগ্রাফিও নর্মাল আছে, তাও সন্তান হচ্ছে না। এইগুলোতে তখন কী হয়, একটা ধৈর্যের ব্যাপার চলে আসে, ঠিক আছে। তখন অনেক সময় লোকের কাছে বারবার ডাক্তার চেঞ্জ করতে থাকে, ঠিক আছে। আমি বলবো যে যাকে আপনি দেখাচ্ছেন কন্টিনিউ করুন, ঠিক আছে। আমার অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে কন্টিনিউ দেখিয়ে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, ঠিক আছে, কোনোবারও 12 মাসে এসছে, কোনোবারও 16 মাসে সন্তান এসছে, কিন্তু এসেছে, ঠিক আছে। সবসময় যে আমি সাকসেসফুল হয়েছি সেরকম নয়, ঠিক আছে। যে কোনো ভালো গাইনোকোলজিস্ট সবসময় যেটা প্রোটোকল আছে সেটা মেনে কাজ করবে। তারপরে যখন তার পক্ষে সম্ভব হবে না বা হায়ার সেন্টারে রেফার করা হতে পারে, সেই গাইনোকোলজিস্টই রেফার করে দেবে আপনাকে। মানে তার প্রোটোকল অনুযায়ী চলতে হবে এবং ধৈর্যটা রাখতে হবে। একদম ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা বিগ থ্যাংক ইউ ইসলামপুরবাসী হিসাবে যে এত বড় ধরনের অপারেশনগুলো আমাদের ইসলামপুরে মাতৃত্বতে আপনার নিজস্ব চেম্বারে আপনি করছেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর দেবরূপ মণ্ডলের সঙ্গে। আপনাদের আমরা কথা বলবো সেই পেশেন্টের সঙ্গে যার চিকিৎসা করেছেন বিগত 3 মাস ধরে ইসলামপুরের স্বনামধন্য গাইনোকোলজিস্ট, যিনি সর্বদাই প্রচার বিমুখ, ডক্টর দেবরূপ মণ্ডল। তাদের বিবাহিত জীবন প্রায় 20 বছরের, কিন্তু সন্তান সন্ততি কোনো মতেই হচ্ছিল না, তাদের হয়ও নেই। মাস 3 আগে সামান্য পেট ব্যথা এবং রক্তস্রাব নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন মাতৃত্বতে। 1 মাসের ঔষধ খাওয়ার পর ফের আলট্রাসোনোগ্রাফি এবং তাতেই ধরা পড়ে যে মারণব্যাধি জন্ম দেবার মতো একটা 3.25 কিলো ওজনের টিউমার তার পেটে। আর সেই কারণেই সন্তানের আশা করেও প্রত্যাশা করেও সন্তান লাভ করতে পারেননি এই পেশেন্ট, এই মহিলা। তার নাম আসমা খাতুন, বয়স 35 বছর এবং প্রত্যন্ত গ্রাম সুজালির নেনকারিতে তার বাস। স্বামী পেশায় টোটো চালক। আপাতত চিকিৎসকদের চিকিৎসায় তার সেই 3.25 কিলো ওজনের টিউমারের অপারেশন হয়েছে এবং তার যে প্রাণঘাতী এই রোগ, যে রোগ তাকে নিশ্চয়ই মৃত্যুর মুখে ঠেলে দিত, সেখান থেকে তিনি আপাতত বিপদমুক্ত, তিনি ছুটি পাবেন। আমরা তার ছোট্ট এবং সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব, যদিও তিনি আবেগবিহ্বল। দিদি, কী নাম আপনার? আসমা খাতুন। আসমা দি, বাড়ি কোথায় আপনার? নেনকারি। নেনকারি। বললাম যে এই 20 বছর আগে আপনার বিয়ে হয়েছে, আপনি বললেন আপনার কোনো বুঝতে পারেন নাই? ডাক্তার রিপোর্ট ফুটলে কোশ্চেন নর্মাল আছে, সব কিছু নর্মাল আছে, সব কিছু নর্মাল আছে, ঠিক হয়ে যাবে। তাহলে এই যে দেবরূপদার কাছে আপনি দেখালেন, এখানে এসে আপনার
এই রোগটা ধরা পড়লো, তখন কি কি সমস্যা হতো আপনার যখন ডাক্তারের কাছে প্রথম আসলেন? প্রথম বুখার হয়েছিল, খালি বুখারের জন্য হচ্ছে না, আচ্ছা, বুখারের জন্য আসতে আসতে তার বাদ মনে হচ্ছে কিছুদিন আগে তো ব্লাড যাচ্ছিল আর বুখার, তব সারক বন্য তো আমার ব্লাড যাচ্ছে, তো কছে এক মাস এলে ওষুধ খাও। আচ্ছা, তো এক মাস ওষুধ লাখানো, এক মাস খাওয়ার বাচ্চালা কছে এপোর্ট করো, এপোর্ট করনো। ওর সাথে আমার বাড়ির গ্রামের একটা ছিল এসকে বি ডাক্তার ছিল, ওর নাম মেঞ্জুর আলম, ওয়াহে ছিল, ওয়াহে দ্বারা যাচ্ছিল यहाँ ये सर, और साथ साला वहाँ साला इलाज करवाले कहे ये डॉक्टर तक देखा साला वहाँ साला इलाज करते करते 2 महीने दवाखाना 2 महीने बाद इलाज कर ले एबोर्ट करालो। उसमें एक इस्लामपुरते एक रामगंजते एक सिलीगुड़ीते करे साला यहाँ देखानो यहाँ कहे ऑपरेशन करवा हो, तब साला भर्ती हल। কদিন আগে তো অপারেশন হইল? आज 5 दिन 5 দিন হলো। আল্লাহ সুস্থ আছি, মোটামুটি ভালো লাগে। हाँ কালকার থেকে আজ ভালো আছে। কালকাতে আসবেন। এই যে এত বড় একটা অপারেশন কবা পারবো, কেতে বড় ওজনের টিউমার ছিল তোর পেটটা, কবা পারবো না? না ঠিক, ঘরের লোকলা মোটামুটি সাথ দিলে এই যে এত বড় একটা মানে জানডা লেবার মতো একটা বেমারি তোর মোটামুটি চলে বসলি। সবাই সাথ দিলে, ছোট বড় সবাই, ভাই বোন সবাই। ঠিক ঠিক, কিন্তু আল্লাহ জানডা বক্সে দিল, তো আল্লাহর শুকর আদা করবা চাই, ডাক্তারের শুক্রিয়া আদা করবা চাই। সবার ছোট বড় দাদালা দিন বাঁচেছে। ঠিক, আবেগবিহ্বল হয়ে পড়েছি আমরাও। হয়তো আসমা জীবনের যে স্বপ্ন নিয়ে সংসার গড়েছিলেন সেটা পূর্ণতা পাবে না, কিন্তু তার জীবনের ঝুঁকি এতটাই ছিল যে 3.25 কিলো ওজনের তার এই টিউমার পেটে থাকলেও গুণাক করেও সে টের পায়নি। ধীরে ধীরে হয়তো সে রোগ ভয়ানক আকার ধারণ করে তার জন্য প্রাণঘাতী হয়ে উঠত। আপাতত ডাক্তার দেবরূপ মণ্ডলের সুচিকিৎসায় তিনি 5 দিনের টানা ট্রিটমেন্টের পরে সুস্থ, এবং আমরাও এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো যারা নিজের অজ্ঞতার কারণে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুমুখে ঢলে পড়েন, এবং তার পাশাপাশি আরও কিছু প্রাপ্তি যা তাদের জীবনে অপ্রাপ্ত থেকে যায়, তার জন্য সচেতন করব। ডাক্তারবাবুর বা এই নার্সিংহোমের পেশেন্ট বাড়ুক, এটা আমাদের কাছে বড় কথা নয়, বরং এই কথা হচ্ছে যে এরকম অজগ্রাম থেকে শুরু করে শহর থেকে শহরতলিতে বহু নারী এভাবেই নিজের মাতৃত্ব খোয়ান, অথবা নিজের জীবনটাকে তাদের অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিতে হয় ইহলোক থেকে পরলোকের জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আপামর নরনারী তারা সাবধান হবেন, এবং যে কোনো রোগ পৃথিবীতে মারণ রোগ হতে পারে, তাতে পরিবর্তিত হতে পারে, প্রাণঘাতী হতে পারে, যদি না তার সঠিক সময়ে ডায়াগনোসিস এবং চিকিৎসা হয়। আসমার মতো আরও হাজারো নারী এভাবে বিপদমুক্ত হোক, এটাই থাকবে আমাদের শুভকামনা। এতক্ষণ আহমেদ বাড়ির সঙ্গে আমি জব্বার আলী আপনাদের সঙ্গে এই প্রতিবেদনটি নিয়েছিলাম। এটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং মানুষকে সচেতন করবার জন্য আরও বেশি এটাকে ছড়িয়ে দিন। জানিয়ে দিই, প্রথমতই আপনারা এটাকে কোনো প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে মিলিয়ে নিয়ে বা গুলিয়ে নিয়ে ভুল বুঝবেন না। এটা প্রমোশন নয়, বরং মানুষের জীবন মরণের লড়াইয়ে বা যুদ্ধে এই ধরনের চিকিৎসক বা চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, যাতে প্রাণঘাতী সেই সমস্ত বা মারণ রোগগুলো আমার আপনার পরিবারের যে কোনো সদস্য বা সদস্যার শরীরে থাকতে পারে, সেটা পুষে না রাখাই ভালো। এবং বর্তমান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মা বা বাবা হওয়াটা যেটা প্রত্যেকটা দম্পতির স্বপ্ন থাকে, সেই স্বপ্ন অধুরা থেকে যায়। আমরা এটা চাইবো না। ধীরে ধীরে আমাদের সংসার আরও ফুলে ফলে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তাই মাতৃত্বে আপনারা অবশ্যই সেই সমস্ত বাবা মায়েরা বা সেই সমস্ত দম্পতিরা যারা হবু বাবা মা হিসাবে নিজেদেরকে প্রজেক্ট করতে চান, তারা একদম ধৈর্য সহকারে
অবশ্যই দেবরূপ বাবুর মতো প্রথিতযশা এবং সেই সঙ্গে ধৈর্য সম্পন্ন গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে ধৈর্য নিয়ে চিকিৎসা করান। আমার আপনার বাগান সুন্দর হবে, এটাই থাকবে আমাদের শুভকামনা। সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা প্রতিবেদনে। ততক্ষণ দেখুন এই প্রতিবেদন।